আপনি কি মনে করেন আপনার নামে থাকা দলিল দ্বারাই জমি জমার মালিকানা পরিবর্তন হচ্ছে? তাহলে আপনি এখনো এর ইতিহাসই জানেন না। বাংলার মাটি মালিকানা নিয়ে খেলা চলছে বহু বছর ধরে এবং এই খেলা পরিবর্তন হচ্ছে আজও। চলুন আজ এই ইতিহাসের পাতায় আমরা যেটা দেখি কি ছিল বাংলার জমিনের ইতিহাস। আজ থেকে কয়েকশো বছর আগেও বাংলার জমি নিয়ে মালিকানা নিয়েও কোনো এত পেরেশানি ছিল না। তাহলে পেরেশানিটা কখন থেকে শুরু হলো বা এই ঝামেলাটা কখন থেকে শুরু হলো বেসিক্যালি আগে যে বিষয়টা ছিল সেটা ছিল যে জমি যে পরিষ্কার করবে, যে চাষ করবে, মানে লাঙ্গল যার জমিটা। ধরেন একটা জঙ্গল আছে, এই জঙ্গলটা আপনি পরিষ্কার করছেন, পরিষ্কার করার পর আপনি এখানে চাষাবাদ করতেছেন, এই জমি আপনার। এটা ছিল প্রায় কয়েকশো বছর আগের কথা। এরপর যখন মোগল সাম্রাজ্য আসলো তখন মোগল যে রাজা ছিল সে চিন্তা করলো যে না, এভাবে তো চলতে দেওয়া যায় না, আমার খাজনা দরকার, আমার রাজ্যকে আরো বড় করার জন্য আমার খাজনা নিতে হবে কৃষকদের কাছ থেকে। কারণ তখন ব্যবসা বলতে কিছু ছিল না, ছিল শুধু কৃষক, রাজা, প্রজা আর রাজা। 1582 সালে সম্রাট আকবরের অর্থমন্ত্রী যে ছিল তার নাম ছিল টোডরমল, রাজা টোডরমল। সে প্রথম এই কৃষকদের খাজনা নির্ধারণ করে দিল। সেটা কি ছিল? সেটা ছিল 3/1 ভাগ। মানে তোমার যেই সম্পদ হবে, ফসল হবে, এই ফসলের 3/1 ভাগ তুমি আমাকে খাজনা দিবে। এটা ছিল তখনকার আমলের খাজনা। এরপরে অনেক বিবর্তন হয়েছে, অনেক কিছু হয়েছে। তো তখন এই রাজা যে কৃষককে জমি দিত, রাজারা তখন তারা সাদা একটা কাগজে লিখে দিত যে এই জমিটা তোমার। তো এইটাকে বলা হতো পাট্টা, এবং এই জমিতে যে 3/1 অংশ খাজনা দেওয়া লাগবে কৃষকরা সেটাতে আবার সাইন করে দিত, এবং এটাকে বলা হতো কবুলিয়াত। ঠিক আছে? তো এই যে যে পাট্টা আর কবুলিয়াত, এটার মাধ্যমে মুঘল আমলে খাজনা দেওয়া নেওয়া হতো। এরপরে আসলো ব্রিটিশ আমল। ব্রিটিশ আমলে ব্রিটিশরা যখন শাসন করতো তখন তারা চিন্তা করলো যে ভারত মহাদেশ তো বিশাল বড়, এখানে আমরা একা একা খাজনা নিতে পারবো না। তো তখন তারা যেটা করলো, তারা এলাকা ভিত্তিক যারা প্রভাবশালী ব্যক্তিবর্গ ছিল, যেমন প্রতিটা এলাকায় ব্যক্তিবর্গ থাকে না, যে যারা হচ্ছে অনেক প্রভাবশালী, যাদের কথায় মানুষ চলাফেরা করে বা যাদের কথা মান্য করে, তাদেরকে কি বললো, তাদেরকে হচ্ছে জমিদার হিসেবে ঘোষণা করে দিল এবং তাদেরকে বললো যে এই পুরো এলাকার জমি তোমার। ঠিক আছে, এখন তুমি আমাদেরকে প্রতি বছর এত টাকা করে দিবা। নির্দিষ্ট পরিমাণ একটা রেট তারা ফিক্স করে দিছিল এবং জমিদারকে বলছিল যে তোমরা কৃষকদের থেকে যত পারো খাজনা উঠায় নাও, বাট আমাদের তোমরা এতটুকু পরিমাণ দিবা। ঠিক আছে, এটা ছিল হচ্ছে ব্রিটিশ আমলের 1793 সালে। এই আইনটা নিয়ে এসেছিল ব্রিটিশদের লর্ড কর্নওয়ালিস, যে সে এইটার নাম দিয়েছিল চিরস্থায়ী বন্দোবস্ত। এবং এই কারণে এইটাকে জমিদারদের মেঘনা কার্টা বলা হয়, অথবা যেটাকে আমরা বলি জমিদারদের স্বাধীনতার সনদ। এই আইনটাকে বলা হয় কেন? কারণ হচ্ছে তখন জমিদাররা নিজের ইচ্ছা মতো খাজনা নিতে পারতো এবং কৃষকদেরকে অত্যাচার করতে পারতো। এবং যখন দেখা গেল যে জমিদাররা তাদের এলাকার সব থেকে খাজনা নিতে পারতেছে না, তখন তারা কি করলো, তারা ক্ষুদ্র ক্ষুদ্র এলাকায় ভাগ করে দিল এবং সেই এলাকাকে একজন করে প্রধান বানালো এবং তাদেরকে বলা হতো তালুকদার। তো এইখানে বাংলার যে তালুকদার বংশ আছে সেখানে আমরা পাইছি যে তালুকদাররা কিভাবে এলো বাংলার মাটিতে। ঠিক আছে, এবং তালুকদাররা কি করলো, শোষণ আরো বেড়ে গেল। কারণ যখন আমি আপনারে বলবো যে ভাই তুমি আমার 50 টাকা করে খাজনা দিবা, এটা কিন্তু আপনার সাথে আমার চুক্তি একটা। এখন আমার সাথে ব্রিটিশদের চুক্তি কি হয়েছে, আমি তাকে 10 টাকা দিব, তার মানে 40 টাকা আমার থাকতেছে। এখন আমি যখন আরো একজন নিয়োগ করতেছি যে আমি আপনার কাছে সরাসরি চাবো না, আমি 8 জনের মাধ্যমে চাও, তখন সে কি করবে, সে আপনার 100 টাকা খাজনা নিবে, সে আমাকে 50 টাকা দিবে, সে 50 টাকা। এই হচ্ছে বিষয়টা। এবং কৃষকরা এইখানে অনেক বেশি অত্যাচারিত হওয়া শুরু করে। তো জমিদারদের অত্যাচারের কারণে যখন কৃষকরা আন্দোলন শুরু করলো, এই আন্দোলনের মুখে ব্রিটিশরা 1885 সালে একটা আইন পাশ করে, বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট নামে, যেটাকে বিটি অ্যাক্ট বলা হয়। এই আইনে বলা আছে কোনো কৃষক যদি একটানা 12 বছর কোনো জমিতে চাষ করে, তাহলে কোনো জমিদার তাকে ওই মানে জমি থেকে উচ্ছেদ করতে পারবে না। মানে সে ওই জমিতেই চাষ করবে যদি একটানা 12 বছর সে চাষ করতে পারে বা 12 বছর ধরে চাষ করে থাকে। এবং তখন একটা রেকর্ড করা হয়, তখন একটা ভূমি জরিপ চালানো হয়, যেটাকে আমরা বলি সিএস পর্চা বা সিএস রেকর্ড, সিএস জরিপ, যেটার ফুল মিনিং হচ্ছে ক্যাডাস্ট্রাল সার্ভে। ঠিক আছে, এই সার্ভেটার মাধ্যমে হচ্ছে গিয়ে আমাদের প্রথম ভূমি জরিপ করা হয় যে কোন জমির মালিক কারা ছিল, এটা এখানে বলা হয়। কিন্তু আসল স্বাধীনতা আসে হচ্ছে আমাদের 1950 সালে। শেরে বাংলাকে প্রচুর হকের প্রচেষ্টায় পাশ হলো পূর্ববঙ্গ জমিদার দখল ও প্রজাতন্ত্র আইন, SAT অ্যাক্ট। এই আইনে জমিদারি প্রথা বিলুপ্ত করা হয় এবং কৃষকদেরকে জমির মালিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এখন থেকে কৃষক জমিদারদের আর খাজনা দিল না, খাজনা এখন থেকে দিবে হচ্ছে
প্রধানমন্ত্রী বা দেশ প্রধান, রাষ্ট্রপ্রধান, এবং তখন আরো একটা পর্চা, আরো একটা ভূমি জরিপ করা হয়, সেটাকে বলা হয় অ্যাসে পর্চা বা স্টেট একুয়াইজেশন পর্চা। ঠিক আছে, এই পর্যায়ে প্রথম মালিকানা বদল করা হয় এবং এইটা হচ্ছে আমাদের সেকেন্ড পর্চা বাংলাদেশের, যেটাকে আমরা বলি অ্যাসে পর্চা। জমি জমা বেচা বিক্রি শুরু হলো, তখন যেটা হইলো যে ধরেন আপনার টাকার প্রয়োজন, আপনি জমি বিক্রি করতেছেন, তখন হচ্ছে আপনি রেজিস্ট্রি করার দরকার হইতেছে। ঠিক আছে, রেজিস্ট্রি করে হচ্ছে জমি বিক্রি করা লাগতেছে তখনের সময়। এর আগে যেটা ছিল, রাজাদের মাধ্যমে রাজারা যখন কোনো কৃষককে জমি চাষ করতে দিত, তখন যেটা হতো যে তারা একটা সাদা কাগজে বা তাদের একটা খাতা ছিল, তালি খাতার মতো, সেখানে তারা নাম লিখে দিত, তাহলে ওই জমি তার হয়ে যেত। ঠিক আছে, বাট যখন হচ্ছে অ্যাসে পর্চা চলে আসলো, তখন থেকে রেজিস্ট্রি আইন শুরু হয়ে গেল, এবং তখন জমি নিতে হলে আপনাকে বায়নাও করা লাগতো, যে আমি তোমার জমি নিতে চাই, তুমি আমার এই জমিটা দিবা, এই যে তোমার কাছে আমি এই 1,000 টাকা বায়না দিয়ে গেলাম। ঠিক আছে, এরকম করে বায়না দিয়ে হচ্ছে জমি বেচা বিক্রি চলতো। বাট পরবর্তীতে যে সমস্যাটা দেখা দিল, সেটা হচ্ছে 1950 সালে তো আমরা মালিকানা কৃষকের আপনি চলেই গেল। তো পরবর্তীতে যে সমস্যাটা দেখা দিল, যে একই জমি ধরেন 2-3 জনের কাছে সে বায়না দিয়ে দিল। এটা হইলো যে ধরেন আমার একটা জমি আছে রাস্তার সাথে, এখন এই জমিটা সবাই নিতে চায়, তাই না? রাস্তার সাথে যেহেতু এটা সবাই নিতে চাবো, স্বাভাবিক বিষয়। তো তখন যেটা করা হলো, তখন যেটা প্রবলেম যেটা ক্রিয়েট হলো, সেটা হচ্ছে যে এই জমিটা যখনই আমি বিক্রি করার কথা বলছি, তখন ধরেন 3 জন আমার কাছে বায়না দিছে। এখন কার কাছে আমি বিক্রি করবো এটা আমার উপর ডিপেন্ড করতেছে। সো আমি যার কাছে বলছি তার কাছে বিক্রি করতে পারতেছি। তো এইখানে যেটা হলো যে আইনের একটা ল্যাকিংস চলে আসলো। তো তখন 1908 সালের রেজিস্ট্রেশন আইন নামে একটা আইন ছিল, 1908 সালের রেজিস্ট্রেশন আইন। সো ওই আইনের কিছু পরিবর্তন করা হলো 2004 সালে, এবং 1 জুলাই 2005 থেকে এই আইনটা কার্যকর হলো। সেখানে বলা আছে সকারোর এতে, এই আইনের সকারোর এতে বলা আছে যে বায়না চুক্তি অবশ্যই লিখিত হতে হবে এবং 300 টাকার স্ট্যাম্পে হতে হবে, এবং এটা রেজিস্ট্রি করতে হবে। এখন যদি আপনি রেজিস্ট্রি না করেন, তাইলে কি হবে? তাইলে যেটা হবে যে ধরেন আমি আপনাকে বায়না দিছি, প্লাস আমি আরেকজনের কাছে বায়না দিছি। এখন দুজনের কাছে বায়না দেওয়ার পরে আমি আপনার কাছে না বিক্রি করে আরেকজনের কাছে বিক্রি করতেছি। ঠিক আছে, এখন আপনি আইনের আশ্রয়ে যদি যান, তাহলে আপনি শুধুমাত্র আপনার টাকাটাই উঠাইতে পারবেন, আপনি এই জমিটা কিন্তু আর কিনতে পারবেন না, কারণ যেহেতু রেজিস্ট্রি করা হয়। সো আপনি এখানে আদালতের কাছে কোনো কিছুই করতে পারবেন না, কারণ আদালত তখন আপনার এটা গ্রান্টেডই করবে না, যেহেতু রেজিস্ট্রিড করা নাই। দ্যাটস ওয়াই। কিন্তু যেহেতু 300 টাকার স্ট্যাম্পে করছেন এবং এটা চুক্তি হয়েছে আপনাদের মাধ্যমে, টাকার বিনিময় হয়েছে, সো টাকাটা আপনি ফেরত পাবেন, বাট আপনি কিন্তু সম্পদটা কিনতে পারতেছেন না। সো দ্যাটস ওয়াই সম্পদ কেনার সময় যখন বায়না করতেছেন, বায়নাটা অবশ্যই আপনারা 1 মাসের ভিতরে রেজিস্ট্রি করে ফেলবেন, এবং বায়নাটা অবশ্যই 300 টাকা স্ট্যাম্পে রেজিস্ট্রি করতে হবে। সো আই থিঙ্ক বুঝতে পারছেন যে বাংলার জমিনের ইতিহাসটা কিভাবে আসলে, এবং জমি বেচা বিক্রি করতে হলে আমাদের কি কি করতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।